আপনি যদি 20,000 টাকার ভিতরে ফোন কিনতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক স্পেশাল হতে চলেছে। ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আর কখনোই কনফিউজড অনুভব করবেন না। ভিডিও শেষে আপনি নিজেই সহজে ডিসাইড করতে পারবেন কোন ফোনটা আপনার জন্য পারফেক্ট হবে। 20,000 টাকার ভিতরে ফোন খুঁজতে গিয়ে আমি নিজেও প্রথমে সত্যিই কনফিউজড হয়ে গিয়েছিলাম, কারণ ইউটিউবে একদিকে এটা নাও একদিকে ওটা নাও, সবাই আলাদা আলাদা সাজেশন দেয়, রিভিউতেও বিভিন্ন ভিউ পয়েন্ট থাকে। তাই এই ভিডিওটা শুট করার আগে আমি ঘন্টার পর ঘন্টা রিসার্চ করেছি, ফিচারগুলো অ্যানালাইসিস করেছি, রিয়েল ওয়ার্ল্ড ব্যবহার ফ্যাক্টরগুলো তুলনা করেছি, এমনকি ইউটিউবের অনেক ভিডিও দেখে ফেলেছি। আর 20,000 টাকা বাজেটে এখনো বাজারে অনেক ভালো ভালো স্মার্টফোন রয়েছে, কিন্তু সব ফোনই একরকম পারফরমেন্স বা ব্যবহার এক্সপিরিয়েন্স দেয় না। তাই আমি সারা বাজার থেকে বেছে বেছে মাত্র 3টা ফোনই এই লিস্টে নিয়ে এসেছি। এই ফোনগুলো 2026 সালের এই মুহূর্তে সবচেয়ে বেস্ট ভ্যালু প্রোভাইড করছে। তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এই বাজেটের ভিতরে 2026 সালের সবচেয়ে বেটার 3টা ফোন। তো আজকের তালিকায় প্রথমে যে ফোনটি রেখেছি সেটা হলো Redmi Note 14 4G। আর এই ফোনটা নিয়ে কথা বলার আগে একটা কথা পরিষ্কার করে দিই, এই বাজেটে আপনি যদি একদম অলরাউন্ডার মানে সব দিক থেকে ব্যালেন্স একটা ফোন চান তাহলে এই ডিভাইসটা সিরিয়াসলি কনসিডার করার মতো। প্রথমে ডিসপ্লে, এখানে রাখছে 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল, ফুল এইচডি প্লাস রেজলিউশন আর 120 Hz রিফ্রেশ রেট। স্ক্রলিং করবেন, ফেসবুক ইউটিউব চালাবেন, রিলস দেখবেন, মোশনটা খুব স্মুথ লাগবে। কিন্তু যেটা আমাকে সত্যি ইমপ্রেস করেছে সেটা হচ্ছে 1800 নিটস পিক ব্রাইটনেস। রোদে দাঁড়িয়ে ইউজ করলেও ডিসপ্লে নিয়ে খুব একটা স্ট্রাগল করতে হবে না। কালার ভাইব্রেন্ট, কন্ট্রাস্ট ভালো আর কন্টেন্ট কনজাম্পশন একদম এনজয়েবল। সিরিজ দেখুন বা শুধু সোশ্যাল মিডিয়া ব্রাউজ করুন, ডিসপ্লে সেকশনে ফোনটা হতাশ করবে না। তার উপর কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও রয়েছে, মানে ডেইলি ইউজে হালকা পাতলা স্ক্র্যাচ বা ছোটখাটো ধাক্কায় ভয় না পেলেও চলবে। ডিসপ্লে থেকে যদি পারফরমেন্সে আসি, এখানে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G99 Ultra, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এখন অনেকেই নাম শুনে ভাবতে পারেন গেমিং মনস্টার, কিন্তু আমি বাস্তব কথাই বলবো, এই চিপসেট খারাপ না, তবে 20,000 টাকার বাজেটে একে একদম পাওয়ারফুল বলা যাবে না, বরং এভারেস্ট ও ডিসেন্ট লেভেলে পারফরমেন্স পাবেন। ডেইলি ইউজ, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, লাইট থেকে মিড গেম সব ঠিকঠাক চলবে। মাল্টিটাস্কিংও ম্যানেজেবল। কিন্তু যদি আপনি হেভি গেমিং করেন, যেমন লং সেকশন, পাবজি বা অন্য হাই গ্রাফিক্স গেম খেলেন, তখন খুব বেশি এক্সপেকটেশন রাখা ঠিক হবে না। এই ফোনটির দাম যদি 16 থেকে 17,000 টাকার মধ্যে থাকতো তাহলে চিপসেটটা একদম জাস্টিফাইড বলা যেত, কিন্তু 20,000-এ একটু কম্প্রোমাইজ ধরতেই হবে। তবে ভালো দিক হলো আপনি পাচ্ছেন 8GB র্যাম আর 256GB ইন্টারনাল স্টোরেজ। এই স্টোরেজ কম্বিনেশন কিন্তু সত্যি স্ট্রং। যারা অনেক ছবি, ভিডিও বা অনেক অ্যাপ ইনস্টল করে রাখেন তাদের জন্য 256GB অনেক বড় সুবিধা। এবার ক্যামেরায় আসি। পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ, 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে 2 মেগাপিক্সেলের মাইক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং সামনে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। এখন 108 মেগাপিক্সেল শুনলে অনেকে ভাববেন ওয়াও ডিএসএলআর লেভেল, কিন্তু বাস্তবে একটু আলাদা। ডে লাইটে ছবি ভালো আসে, ডিটেলস মোটামুটি ভালো থাকে, কালারও বেশ ন্যাচারাল, সোশ্যাল মিডিয়া আপলোড করার জন্য একদম যথেষ্ট। কিন্তু এই বাজেটে কিছু ফোন আছে যেগুলো ক্যামেরা একটু বেশি কনসিস্টেন্ট পারফরমেন্স দেয়, তাই একে আমি ভালো বলবো কিন্তু সেরা বলবো না। নাইট ফটোগ্রাফিতেও খুব বেশি ম্যাজিক আশা করলে হতাশ হতে পারেন। ব্যাটারি দিক থেকে ফোনটা আবার শক্ত অবস্থানে আছে। এখানে 5500 mAh বিশাল ব্যাটারি রয়েছে, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা বক্সের ভিতরেই পাচ্ছেন। ডেইলি ইউজে একদিন আরামসে চলে যাবে, এমনকি মিডিয়াম ইউজে 1.5 দিনের মতো কাছাকাছিও পেতে পারেন। আর 33 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড এই সেগমেন্ট খারাপ না, মোটামুটি দ্রুতই ফুল চার্জ হয়ে যাবে। ব্যাটারি আর চার্জিং কম্বো সত্যি ব্যালেন্স। সব মিলিয়ে 20,000 টাকা আর 256GB ভেরিয়েন্ট। এই ফোনটা মূলত তাদের জন্য যারা একদম অলরাউন্ডার টাইপের ইউজার, অ্যামোলেড ডিসপ্লে চান, বড় স্টোরেজ চান, ডেইলি ইউজে স্মুথ এক্সপিরিয়েন্স চান, কিন্তু খুব বেশি হেভি গেমিং করবেন না। আপনি যদি এমন ইউজার হন যে সব দিক থেকে ব্যালেন্স একটা ফোন খুঁজছেন, তাহলে Redmi Note 14 4G আপনার জন্য ভালো একটি অপশন হতে পারে। কিন্তু যদি আপনার প্রথম প্রায়োরিটি হয় কেবল গেমিং বা কেবল ক্যামেরা, তাহলে অন্য অপশন দেখতে পারেন। লিস্টের 2 নম্বরে যে ফোনটা রেখেছি সেটি হলো Motorola Moto G67 পাওয়ার। নামের সাথে পাওয়ার আছে আর ব্যবহারেও সেই নামকে সত্যি রাখবে এই ফোনটা। প্রায় 22,000 টাকার এই বাসনে আপনি এমন কিছু টেক ফিচার পাবেন যা অনেক সময় 30,000 টাকার ফোনেও কম দেখি। এই ফোনটা রয়েছে Snapdragon 7 Gen 2 চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। এটি শুধু শক্তি নয়, স্মুথ পারফরমেন্সও দেয়। এই ক্যাটাগরি চিপসেট আগে আমরা বেশি দামের ফোনেই দেখেছি, যেমন Motorola S60 Vision-এ, কিন্তু সেই একই ধরনের পারফরমেন্স এখন আপনি পাচ্ছেন এই দামেই। ডেইলি ইউজে ফোনটা খুব স্টেবল, সোশ্যাল মিডিয়া, ইউটিউব ব্রাউজিং সবকিছুই একদম ফ্লুইড। একসাথে অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে খুলে কাজ করলেও কোনো সমস্যা হয় না। আর যারা গেম খেলে তাদেরও পাবজি বা অন্যান্য হেভি গেমগুলো মোটামুটি ভালো FPS এ খেলতে পারবেন। Motorola UI-টা স্বভাবগতভাবে খুব ক্লিন ও স্মার্ট, ফলে প্রতিদিন ব্যবহার করতে গিয়ে ফ্রেম ড্রপ বা ল্যাগের অনুভূতি কমই হয়। এটা এই প্রাইসটাকে বড় একটা প্লাস পয়েন্ট। ডিজাইনের কথা বললে Motorola ফোনগুলো অনেক সময় একই রকম লাগে। পিছনের রিকলের ফিনিশটা দেখে প্রথমেই ধরতে ইচ্ছা করে। এটা সাধারণ প্লাস্টিকের মতো মনে হয় না, বরং হাতে ধরলে একটা প্রিমিয়াম ফিল আসে। বডি যদিও প্লাস্টিক, তবুও এটি বেশ টেকসই। এই ফোনে আছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, অর্থাৎ হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম। এর সাথে IP64 রেটিংও থাকছে, ফলে পানি বা ধুলো থেকেও একটু সুরক্ষা মেলে। এদিকটা অনেক বাজেট ফোনে দেখা যায় না।
এবার ডিসপ্লের দিকে আসি। এখানে আছে 6.7 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল, ফুল এইচডি প্লাস রেজলিউশন এবং 120 হার্জ রিফ্রেশ রেট। আইপিএস প্যানেল হয় কালার টোন একটু ন্যাচারাল, ভিউইং অ্যাঙ্গেলও ঠিক আছে, কিন্তু সত্যি কথা বলতে অ্যামোলেডের মতো ব্রেড কালার বা ডিপ ব্ল্যাক এখানে নেই। আর নিচের বেজেলটা একটু মোটা, তবে আইপিএস প্যানেলে গ্রিন লাইন ইস্যুর ঝামেলা কম থাকে এবং 120 হার্জ রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং তুলনামূলকভাবে মসৃণ লাগে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই ডিভাইসটা খুব খারাপ মনে হয়নি। এবার আসি ব্যাটারিতে। ফোনটায় আছে বিশাল 7000 mAh ব্যাটারি। এর কারণে আপনি হেভি ইউজ করলেও একদিনে চার্জ শেষ করা কঠিন হয়ে যাবে। রিয়েল লাইফে আপনি সহজেই 8 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। যারা বাইরে বেশি সময় কাটান, গেম খেলেন বা ভিডিও স্ট্রিম করেন, তাদের জন্য এই ব্যাটারি একদম লাইফ সেভার। সত্যি কথা বলতে এই বাজেটে এমন বড় ব্যাটারি সচরাচর দেখা যায় না। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের মেইন লেন্স আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডে লাইটে ছবি তুললে ডিটেল ভালো আসে আর কালার প্রাকৃতিক, তবে ক্যামেরা মোটেও আহামরি নয়। দাম হিসাবে ঠিকঠাক পারফরমেন্স দেয়। এখানে আলাদা কোনো টেলিফোটো লেন্স বা 2x ডিজিটাল জুম অপশন নেই। ভিডিও রেকর্ড করা যায় 4K 30 এফপিএসে। ভালো ভালোতে স্টেবল হাতে আসলে রেজাল্ট ঠিকঠাক, কিন্তু মুভমেন্ট করলে সেকেন্ডে চোখে পড়বে। শেষে যদি সংক্ষিপ্ত করে বলি তাহলে মোটরোলা মোটো G67 পাওয়ার 22,000 টাকা যে অফার দেয় সচ্ছের পারফরমেন্স, বিশাল ব্যাটারি, টেকসই বিল্ড কোয়ালিটি আর স্মুথ ইউজার ইন্টারফেস, সব মিলিয়ে এটা একটা ভ্যালু ফর মানি ডিভাইস। এবার লিস্টের 3 নম্বরে যে ফোনটা রেখেছি এটা অনেকেই আন্দাজ করতে পেরেছেন, স্যামসাং গ্যালাক্সি M36 5G। 20 থেকে 22,000 টাকা বাজেটে আপনি যদি এমন একটি ফোন চান যেখানে ব্র্যান্ড ভ্যালু, ডিসপ্লে কোয়ালিটি আর লং টার্ম সফটওয়্যার সাপোর্ট একসাথে চান, তাহলে এই ফোনটা সিরিয়াসলি কনসিডার করার মতো। প্রথমে ডিজাইনের কথা বলি। ফোনটা হাতে নিলে প্রিমিয়াম একটা ফিল পাবেন, বিশেষ করে ব্যাক প্যানেল আর সাইড প্রোফাইলটা দেখতে বেশ স্মার্ট। তবে সামনে থেকে দেখলে একটু কম প্রিমিয়াম লাগতে পারে, কারণ এখানে ইউশেপ নস আর তুলনামূলক মোটা বেজেল আছে। কিন্তু রিয়েল লাইফে কভার্সার হাতে নিলে যে সলিড ফিলটা পাবেন সেটা এই বাজেটে বেশ সন্তোষজনক। ডিসপ্লের দিক থেকে আগের দুটো ফোনের সাথে তুলনা করলে এটা স্পষ্টভাবে এগিয়ে। ফোনটিতে রয়েছে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজলিউশন আর 120 হার্জ রিফ্রেশ রেট। মানে স্ক্রলিং হবে একদম স্মুথ, কালার হবে বেশি ভাইব্রেন্ট, ব্ল্যাক হবে ডিপ আর কন্ট্রাস্ট হবে চোখে পড়ার মতো। এই বাজেটে স্যামসাং এর অ্যামোলেড মানেই একটা আলাদা ভ্যালু। এবার ক্যামেরা। পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং সামনে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডে লাইটে ছবি তুললে বেশ ডিটেলস পাবেন, কালার টোন বেশ ন্যাচারাল থাকবে আর পোর্ট্রেট শটেও সাবজেক্ট সেপারেশন ভালোই থাকবে। এই বাজেটে ক্যামেরা পারফরম্যান্স সত্যি বলতে দুর্দান্ত বলা যায়। আর একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে রিয়ার ক্যামেরা দিয়ে 4K 30 এফপিএস আর ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। যারা কন্টেন্ট বানান, ভালো ভিডিও কোয়ালিটি চান, তাদের জন্য একটা বড় সুবিধা। পারফরমেন্সের দিকে আসলে এখানে ব্যবহার করেছে Exynos 1380 প্রসেসর। 22,000 টাকার ফোন হিসেবে এটাকে একদম পাওয়ার হাউস বলা যাবে না, আবার খারাপও না। ডেইলি ইউজ যেমন ফেসবুক, ইউটিউব, মাল্টিটাস্কিং সবকিছুই মোটামুটি স্মুথ চলবে। তবে আপনি যদি হাই গ্রাফিক সেটিংসে গেম খেলতে চান তখন ফ্রেম ড্রপ বা ল্যাগের মুখোমুখি হতে পারেন। তাই গেমিং যদি আপনার ফার্স্ট প্রায়োরিটি হয় তাহলে এই বাজেটে অন্য অপশনও আছে, সেটা দেখতে পারেন। ব্যাটারির দিক থেকে 5000 mAh এর ব্যাটারি আর 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ডেইলি ইউজে সহজে একদিন ব্যাকআপ পাওয়া যাবে। তবে একটু হতাশার বিষয় হচ্ছে বক্সের ভিতরে চার্জার দেওয়া হয় না, আলাদা করে আপনাকেই কিনতে হবে। ভ্যারিয়েন্টের কথা বললে 128GB ভ্যারিয়েন্টের দাম প্রায় 22,000 টাকা আর 128GB ভার্সনের দাম প্রায় 24,000 টাকা। বাজেট যদি একটু স্ট্রেচ করতে পারেন তাই 8GB র্যাম ভার্সনটাই নেওয়া ভালো হবে ভবিষ্যতের কথা চিন্তা করে। সব মিলিয়ে এই ফোনটা তাদের জন্য যারা স্যামসাং ব্র্যান্ড, সুন্দর অ্যামোলেড ডিসপ্লে চান, ভালো ক্যামেরা চান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লং টার্ম সফটওয়্যার আপডেট চান। কিন্তু যদি আপনার মূল ফোকাস হয় হেভি গেমিং বা পারফরমেন্স, তাহলে হয়তো অন্যদিকে তাকানো ভালো। ডিসপ্লে আর ক্যামেরা সেকশনে এটা লিস্টের সেরা। পারফরমেন্স মাঝামাঝি, কিন্তু সফটওয়্যার সাপোর্টটা এটা অনেককেই ছাড়িয়ে যায়। তাই আপনার প্রায়োরিটি হয় যদি ব্র্যান্ড, ডিসপ্লে আর ক্যামেরা, তাহলে এই ফোনটা সত্যি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। এখন যদি তিনটা ফোনকে একসাথে তুলনা করি, যদি বেশি স্টোরেজ সহ ব্যালেন্স অলরাউন্ডার ফোন চান তাহলে Redmi Note 14 ভালো অপশন। সব দিকে স্টেবল পারফরমেন্স দেয়। গেমিং আর পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকবে মোটরোলা মোটো G67 পাওয়ার, স্ন্যাপড্রাগন 7 Gen 2 প্রসেসর আর 7000 mAh ব্যাটারির কারণে এটা সত্যিকারের পাওয়ার হাউস। হেভি ইউজ বা গেমার হলে এই ফোনটা বেশি লজিক্যাল চয়েস। আর ডিসপ্লে আর ক্যামেরার কথা বললে স্যামসাং গ্যালাক্সি M36 5G স্পষ্টভাবে এগিয়ে। বেশি ভাইব্রেন্ট স্ক্রিন, ভালো ক্যামেরা আউটপুট আর লং টাইম সফটওয়্যার আপডেট। যারা প্রিমিয়াম ভিজুয়াল আর সেভ লং টার্ম ইউজ চান তাদের জন্য এটা বেস্ট। এখন সিদ্ধান্ত পুরোপুরি আপনার প্রায়োরিটির ওপর।